সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই তোমরা স্বাস্থ্যবিধি মেনে যার যার ঘরে অবস্থান করছো এবং সবাই আশা করি যে পড়াশোনা করছো। তো তোমাদের আগের যে ক্লাসটি আমি নিয়েছিলাম, সক্রিয়ণ শক্তি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সক্রিয়ণ শক্তি এবং তাপমাত্রার প্রভাব আলোচনা করেছিলাম, এবং তাপমাত্রা বৃদ্ধি করলে সক্রিয়ণ শক্তি হ্রাস পায় এবং বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। এবং আমরা দেখিয়েছিলাম যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সক্রিয়ণ শক্তি হ্রাস পায় এবং তাপমাত্রার গতিবেগ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচ্য বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি। আজকে আমরা কিছু নতুন টপিকস তোমাদের নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়গুলোর উপর তোমাদের কর্মজীবনেও অনেক প্রভাব অনেকেরই ফেলবে। যারা বিভিন্ন ফ্যাক্টরিতে তোমরা জব করবে, বিভিন্ন জায়গায় যখন কাজ করবে, তোমরা আজকের টপিকসগুলোর উপরে তোমরা দক্ষতা অর্জন করতে পারলে তোমাদের বাস্তব জীবনে তোমরা প্রভাব ফেলতে পারবে। দেখো, আজকে আমাদের আলোচ্য টপিকসগুলো হচ্ছে লা-শাতেলের নীতি আমরা ব্যাখ্যা করব। তো লা-শাতেলের নীতি তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো, কিন্তু আমরা বিস্তারিত জানবো এসএসসি লেভেলে। আর লা-শাতেলের নীতি জানতে হলে তোমাদেরকে উপমুখী বিক্রি এবং সাম্যাবস্থা সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। তো সেই বিষয়গুলো একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব। এখানে নিয়ামক বলতে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এই বিষয়গুলোকে বোঝানো হয়। আর সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব, একটা হচ্ছে সাম্যাবস্থার উপর নিয়ামকের প্রভাব, আর একটি হচ্ছে সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব আমরা দেখার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে দ্বিতীয় টপিকস নিয়ে আগে আলোচনা করি, যে উপমুখী বিক্রিয়া এবং সাম্যাবস্থা। যদিও আমি এই অধ্যায়ের শুরুর দিকেই বলেছিলাম, তো তোমাদের রিভিশনের জন্যই আমি আরেকটু আলোচনা করি। উপমুখী বিক্রিয়া হচ্ছে, ধরো এ এবং বি দুটি বিক্রিয়া পরস্পর বিক্রিয়া করে একটি উৎপাদ সি এবং আর একটা উৎপাদ ডি উৎপন্ন করলো। তাহলে এই ডি, সি এবং ডি এরা আবার বিক্রিয়া করে পিছন দিকে এ এবং বি যদি উৎপন্ন করে, যদি উভয় দিকের বিক্রিয়া ঘটতে থাকে, তখন সেই বিক্রিয়াকে বলা হয়ে থাকে উভমুখী বিক্রিয়া। এখন এই উভমুখী বিক্রিয়া যদি সমান হারে চলতে থাকে দুই দিকে, তাহলে আপাত দৃষ্টিতে মনে হয় বিক্রিয়াটি বন্ধ হয়ে গেছে। আসলে বিক্রিয়া বন্ধ হয় না, বিক্রিয়া উভয় দিক থেকেই সমান হারে চলতে থাকে। তখন এই বিক্রিয়ার যে অবস্থাটা, সেই সামগ্রিক অবস্থাকে বলা হয়ে থাকে বিক্রিয়ার সাম্যাবস্থা। এখন প্রশ্ন হচ্ছে যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালীন যদি কোনো একটি নিয়ামক, কীরকম নিয়ামক, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এর পরিবর্তন করা হয়, কোনো একটি রাসায়নিক বিক্রিয়া উভমুখী এবং সাম্যাবস্থায় থাকাকালীন, উভমুখী এবং সাম্যাবস্থায় থাকাকালীন কোনো একটা নিয়ামক বলতে বোঝানো হয়েছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলো যদি পরিবর্তন করা হয়, তাহলে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এটা বলা হয়েছে লা-শাতেলের নীতিতে। লা-শাতেলের নীতি কি? লা-শাতেলের নীতি হচ্ছে যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি তার উপর নিয়ামক পরিবর্তন করা হয়, সেই নিয়ামক পরিবর্তন কি? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলো যদি পরিবর্তন করা হয়, তাহলে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত, অর্থাৎ হচ্ছে বিক্রিয়াটা এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে বিক্রিয়াটা কেমনভাবে পরিবর্তিত হয় সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমরা যদি বাস্তব উদাহরণ দিই, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে লা-শাতেলের নীতিটাকে আগে কি সেটা ভালো করে জানতে হবে, যে লা-শাতেলের নীতিটা হচ্ছে যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি বিক্রিয়ার একটি নিয়ামক, যে কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার যদি পরিবর্তন করা হয়, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা
এমন দিকে পরিবর্তিত হয় বা চেঞ্জ হয়ে যায় যেন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রায় এই যে নিয়ামকটা পরিবর্তন করলাম আমি, সেই নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। এই প্রশমিত হয় কথাটা আমরা মনে হয় ক্লিয়ার না, তাই না? প্রশমিত হয় বলতে বোঝানো হয়েছে যে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা যে পরিবর্তন করলাম, সেই পরিবর্তিত অবস্থাটা, তাপমাত্রাটা, আমি যদি তাপমাত্রার কথা চিন্তা করি, যে তাপমাত্রা চেঞ্জ হয়ে ধরো তাপমাত্রা বৃদ্ধি পেল, সেই বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রাটা আবার ব্যবহৃত হয়ে দেখা যাচ্ছে বিক্রিয়ার অবস্থাটা চেঞ্জ হয়ে যায়। বিষয়টা মনে হয় আমরা বুঝতে পেরেছি। যদি আমরা চাপ পরিবর্তন করি তাহলে বৃদ্ধিপ্রাপ্ত চাপ, এই চাপটা কাজে লাগিয়ে এই বিক্রিয়ক বা উৎপাদ এদের মধ্যে আবার রিয়াকশন হয়, রিয়াকশন হয়ে এই বৃদ্ধিপ্রাপ্ত চাপটা প্রশমিত হয়ে যায়। এভাবে তাপমাত্রা প্রশমিত হয়ে যায় বা চাপ প্রশমিত হয়ে যায়। বা তুমি কোনো একটা বিক্রিয়ক সংগঠনের সময় যখন তুমি ঘনমাত্রা পরিবর্তন করবে, তুমি জানো যে ঘনমাত্রা হচ্ছে গাঢ়ত্ব, নাকি? অর্থাৎ যদি বিক্রিয়কের একটা পাত্রে, যদি ধরো আমি একটা পাত্র নিলাম, ধরো একটা সিস্টেম, একটা বয়লার, এই বয়লারে ধরো 1 লক্ষ অণু আছে, এই বয়লারটাতে মোট 1 লক্ষ অণু আছে। এই 1 লক্ষ অণুর যে ঘনমাত্রাটা হবে, আমি যদি এখানে 10 গুণ বাড়িয়ে দিই, অণুর সংখ্যা যদি 10 গুণ বাড়িয়ে দিই, অর্থাৎ ঘনমাত্রা যদি আমি বাড়িয়ে দিই, তাহলে এখানে হয়ে যাবে কত? 10 লাখ হয়ে যাবে। তাহলে এই 10 লক্ষ অণুর সংঘর্ষ অবশ্যই 1 লক্ষর চেয়ে 10 গুণ হবে, যেহেতু এখানে অণুর সংখ্যা অনেক বেশি। অর্থাৎ ঘনত্ব যদি বেশি হয় তখন হচ্ছে বিক্রিয়াটার গতিবেগ বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে আমরা লাসেটুলের নীতিটি একটু দেখার চেষ্টা করি। তাহলে লাসেটুলের নীতি আশা করি যে বুঝেছি। আমরা যদি একটু উদাহরণের সাহায্যে দেখি তাহলে আমাদের মনে হয় আরও বেশি ক্লিয়ার হবে। আমরা একটা উদাহরণ দিই, যেমন নাইট্রোজেন একটা গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসের সাথে আমি হাইড্রোজেনের আরেকটা গ্যাসকে যদি নিই এবং সেটাকে যদি আমি উপযুক্ত তাপমাত্রা প্রয়োগ করি, তাহলে বা উপযুক্ত চাপ প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে এখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, অ্যামোনিয়া আর একটা গ্যাস উৎপন্ন হলো। এবং এই বিক্রিয়াটা আসলে ΔH হচ্ছে তাপমাত্রাকে বোঝানো হয়, ΔH এর মান হচ্ছে নেগেটিভ। আমরা জানি এটা হচ্ছে -92.2 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়। এটা আমরা নবম দশম শ্রেণীতেও পড়ে এসেছি, এটা খুব পরিচিত একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা দেখা যাচ্ছে যে তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি, তাপমাত্রা বৃদ্ধি করলে লাসেটুলের নীতি অনুযায়ী যে বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রা, সেই বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রাটা কাজে লাগিয়ে এই যে উৎপাদটা আবার পিছন দিকে অগ্রসর হয়। অর্থাৎ তখন এটার একমুখী বিক্রিয়া হবে না, বহুমুখী বিক্রিয়া হবে। তো এই বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রাকে কাজে লাগিয়ে এই অ্যামোনিয়া গ্যাস পরবর্তীতে কি হয়, এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়ে যায়। তো এটা এই অবস্থায়, সাম্যাবস্থায় তাপমাত্রা আমরা বৃদ্ধি না করে যদি উপযুক্ত তাপমাত্রা প্রয়োগ করতে পারি তাহলে প্রোডাকশন বৃদ্ধি পেয়ে থাকে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে একটা ফ্যাক্টরিতে আমি অ্যামোনিয়া উৎপাদনের উদ্দেশ্যে যদি অনবরত তাপমাত্রা বৃদ্ধি করেই যাই, তখন অ্যামোনিয়ার যে শিল্প উৎপাদন আমরা ইউরিয়া সার কারখানায় বা বিভিন্ন ধরনের শিল্প উৎপাদনে আমরা যে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করে থাকি, সেই অ্যামোনিয়া উৎপাদনের উদ্দেশ্যে আমরা যদি তাপমাত্রা ইচ্ছে মতো বৃদ্ধি করি, তাহলে দেখা যাচ্ছে প্রোডাকশন বৃদ্ধির পরিবর্তে আমাদের ক্ষতির সম্ভাবনাই বেশি হয়ে থাকে। তাই আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রা জানার প্রয়োজন হয়, যে তাপমাত্রায় বিক্রিয়ার গতিবেগও বৃদ্ধি পায়। আমরা আবার এটাও জানি যে আমরা সক্রিয়ণ শক্তির যে সংজ্ঞাটা সেইখানে আমরা পড়ে এসেছি, আমরা সেখানে সক্রিয়ণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক রয়েছে।
তো হাড় দুর্ভোগের সাথে তাপমাত্রা সম্পর্ক সূত্র রয়েছে। আমরা সেখানে দেখে এসেছি তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তো বিক্রিয়ার হার বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে উৎপাদ বৃদ্ধি পাওয়ার কথা। তো এটাও ঠিক আছে, কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি করি আমি, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এখানে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশনের পরিবর্তে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়ে থাকে। তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হলে আমার যে টার্গেট অ্যামোনিয়া গ্যাস, সেই টার্গেট অ্যামোনিয়া গ্যাস আমরা পাবো না। অর্থাৎ হচ্ছে আমাদের যে কাঁচামাল এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন, সেই হাইড্রোজেন এবং নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে বৃদ্ধি পেয়ে অপচয় হবে। তাহলে কি করা দরকার? তাহলে হচ্ছে ফ্যাক্টরিতে এই যে বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রাটা, এই বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রাকে তুমি যদি কোনো একটা সিস্টেমে ফ্যাক্টরি থেকে, ওই সিস্টেম থেকে, বয়লার থেকে আউট করে দিতে পারো, তাহলে আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে না। তাহলে এই যে লাসাতেলের নীতি, এই লাসাতেলের নীতিকে কাজে লাগিয়ে আমরা ফ্যাক্টরিতে আমরা প্রোডাকশন বৃদ্ধি করতে পারি। আশা করি যে ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আমরা এই তাপমাত্রার প্রভাবটা আমরা আরও অন্য জায়গায় দেখতে পারি। যেমন ধরো নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন, এই দুইটা বিক্রিয়া করে উৎপন্ন হয় নাইট্রোজেন এবং অক্সিজেন, দুটোই হচ্ছে গ্যাস। এই দুটা গ্যাস বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড আর একটা গ্যাস তৈরি করে। তো এই যে বিক্রিয়াটা নাইট্রিক অক্সাইড উৎপাদনের বিক্রিয়া, এই বিক্রিয়া হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখানে দেখা যাচ্ছে ডেলএইচ এর মান হয়ে থাকে পজিটিভ। তো দেখা যাচ্ছে এটা তাপহারী বা তাপ শোষী বিক্রিয়া। এই বিক্রিয়ায় তাপমাত্রা না দিলে বিক্রিয়া সংগঠিত হয় না। অর্থাৎ এই বিক্রিয়াটা আপনা থেকে সংগঠিত হয় না। আমরা জানি আমাদের সৃজনশীলে বিভিন্নভাবে প্রশ্ন আসে, সুতরাং আমাদের সব কিছু সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই নাইট্রোজেন প্রকৃতিতে থাকে 78% প্রায় প্রকৃতিতে থাকে। অক্সিজেন থাকে, এই অক্সিজেনের পরিমাণ থাকে 20 পয়েন্ট সামথিং, তো 20% আমরা ধরে নিই। তো হাইড্রোজেনের পরিমাণ খুব সীমিত পরিমাণে থাকে, এটা প্রকৃতিতে থাকে খুব সীমিত। আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে সূর্যের আলোতে, সূর্যের মধ্যে যে ফিউশন বিক্রিয়া হয় সেখানে হচ্ছে হাইড্রোজেন থাকে। যাই হোক, এখন এই যে প্রকৃতিতে যে নাইট্রোজেন থাকে এটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। সাধারণত নাইট্রোজেন বিক্রিয়া করতে চায় না। আমরা জানি যে নাইট্রোজেন থাকে বলে পরিবেশ এত ঠান্ডা থাকে। তো নর্মালি হচ্ছে নাইট্রোজেন কোনো বিক্রিয়া করে না। নাইট্রোজেন কখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? অক্সিজেনও বিক্রিয়া করে না, আগুন জ্বালাতে সাহায্য করে। অক্সিজেন বিক্রিয়া করে, আগুন জ্বালাতে সাহায্য করে, বাট নিজে জ্বলে না। তাহলে এখানে তাপমাত্রা প্রয়োগ করলে, অনেক বেশি তাপমাত্রা প্রয়োগ করলে তখন হচ্ছে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়। প্রকৃতিতে আমরা জানি যখন ঝড় বৃষ্টি হয় তখন বজ্রপাত হয়। আমরা সকলে জানি বজ্রপাত যখন হয় তখন বজ্রপাতের সময় যে বিদ্যুৎ চমকায় তখন প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়, বা 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়। তো 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উৎপন্ন হয় তখন যে পরিবেশের নাইট্রোজেন আর অক্সিজেন এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তীতে আবার পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, সেটা অন্য বিষয়। আমাদের যেখানে যেটা বুঝতে হবে যে ফ্যাক্টরিতে আমাদের লাসাতেলের নীতি প্রয়োগ করতে হবে, তাই না? এই বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু তাপশোষী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতিবেগ ডান দিকে বৃদ্ধি পায়। অর্থাৎ হচ্ছে উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। আর যদি বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়াটা বাম দিকে হ্রাস পায়। তাহলে এখানেও একটা অত্যানুকূল তাপমাত্রা বা একটা নির্দিষ্ট তাপমাত্রা এই বিক্রিয়ার ক্ষেত্রেও রয়েছে। তাহলে ব্যাপারটা আমরা মনে হয় তাপমাত্রার প্রভাবটা আমরা লাসাতেলের নীতির ক্ষেত্রে বুঝতে পেরেছি। আমাদের মনে হয় যে তাপমাত্রার প্রভাব আমাদের সমস্যা হওয়ার কথা না। এরপরে আমরা দেখি চাপের প্রভাব। লাসাতেলের নীতির একটি প্রভাব হচ্ছে চাপের প্রভাব। আমরা লাসাতেলের নীতিটি সংজ্ঞায় জানি, আর এর সাথে আমরা সমস্যার নিয়ামকের প্রভাবের মধ্যে আমরা তাপমাত্রার প্রভাবটা দেখলাম। এখন আমরা দেখব যে চাপের প্রভাব।
আমরা ওই উপরের বিক্রিয়ার মাধ্যমে দেখাতে পারি, আবার যদি চাপের প্রভাব আমি অন্য সমস্ত বিক্রিয়ার মাধ্যমে দেখাতে পারি। তো চাপের প্রভাব আগে বুঝতে হবে যে কোন কোন বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব আছে আর কোন ক্ষেত্রে নাই, সেগুলো আগে বুঝতে হবে। যদি বিক্রিয়ক এবং উৎপাদ দুটি গ্যাসীয় হয় তখন হচ্ছে চাপের প্রভাব আছে। যদি গ্যাসীয় না হয়ে তরল বা কঠিন হয় সেই ক্ষেত্রে চাপের প্রভাব নেই। তাহলে চাপের প্রভাব কোথায় আছে? যদি বিক্রিয়ক এবং উৎপাদ এর প্রত্যেকটি হচ্ছে গ্যাসীয় হয়ে থাকে তখনই হচ্ছে চাপের প্রভাব আছে। আমরা যে বিক্রিয়াটা ইতিমধ্যে লিখলাম সেই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু চাপের প্রভাব রয়েছে। এই যে নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন, না হাইড্রোজেন, এইটা বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপন্ন হয়, আমরা কিন্তু সমতা করিনি, এখন সমতা করব। এখানে যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপাদন হয় এটাতে কিন্তু চাপের প্রভাব রয়েছে। তাপমাত্রার প্রভাব যেমন আছে চাপের প্রভাব রয়েছে। আমি যদি এখানে সমতা করি, এখানে নাইট্রোজেনের যেহেতু এখানে 2 আছে 2 দিতে হবে, হাইড্রোজেনের হয়ে গেছে এখানে 6টা, সুতরাং এখানে আমাকে একটা 10 দেওয়া লাগবে। এখানে আমাদের দেখো যে এখানে এটা গ্যাস, বিক্রিয়ক গ্যাস, 2টা উৎপাদক হচ্ছে গ্যাস, সুতরাং এক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে। আমরা যদি আরেকটা বিক্রিয়া দেখি, হাইড্রোজেন গ্যাস আয়োডিন গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন হলো হাইড্রোজেন আয়োডাইড, এটাও গ্যাস। তো দেখা যাচ্ছে এই উপরেরটাও গ্যাস নিচেরটাও গ্যাস, কিন্তু এই ক্ষেত্রে চাপের প্রভাব আছে, বাট এই ক্ষেত্রে চাপের প্রভাব নেই। তাহলে এখানে আর একটা শর্ত আমি পেয়ে যাচ্ছি। চাপের প্রভাব কোথায় আছে? যদি মোল সংখ্যা ভিন্ন থাকে। বিক্রিয়কের মোল সংখ্যা তুমি এখানে দেখো উপরে বিক্রিয়টার ক্ষেত্রে বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 4, 3 আর 1 যোগ করলে হয় 4, এবং তুমি উৎপাদের ক্ষেত্রে মোল সংখ্যা দেখো, এখানে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। যদি মোল সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, বিক্রিয়ক এবং উৎপাদে মোল সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয় সেই ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে। অর্থাৎ চাপ প্রয়োগ করলে যেখানে মোল সংখ্যা কম বা আয়তন কম সেই দিকে হচ্ছে বিক্রিয়াটা অগ্রসর হবে। তাহলে তুমি উপরের বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এখানে 1 আর এখানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 4 আর এটা হলো 2। ডান দিকে যেহেতু মোল সংখ্যা কম অর্থাৎ আয়তনও কম, সুতরাং তুমি এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়াটা ডান দিকে অগ্রসর হবে। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি চাপের প্রভাবটা। এখন এখানে চাপের প্রভাব কেন খাটবে না? এক্ষেত্রে খাটবে না কেন? এখানে দেখো বিক্রিয়কে মোল সংখ্যা হচ্ছে 2 আর উৎপাদে এখানে মোল সংখ্যা আমরা পেয়েছি 2। আমরা বলেছি যে মোল সংখ্যা যদি হ্রাস বৃদ্ধি হয় অর্থাৎ কম বা বেশি থাকে তখনই হচ্ছে চাপের প্রভাব খাটবে। আর যদি মোল সংখ্যা ইকুয়াল থাকে তাহলে চাপের প্রভাব সেক্ষেত্রে খাটবে না। সুতরাং এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। তাহলে আমরা ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছি। আর কঠিন পদার্থের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, এটা আমাদের জানতে হবে। আর একটা বিক্রিয়া আমরা দেখি, PCl5 প্লাস Cl2, এখানেও সবগুলো গ্যাস। তাহলে এক্ষেত্রেও চাপের কিন্তু প্রভাব রয়েছে। দেখো এখানে 1 মোল, এখানে হচ্ছে 2 মোল। তাহলে উপরে বিক্রিয়ার ক্ষেত্রে যেমন মোল সংখ্যা হ্রাস পেয়েছিল, এখানে 1 মোল থেকে এখানে হয়েছে 2 মোল, মোল সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে। এখানে যদি তুমি সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করো তাহলে বিক্রিয়াটা বাম দিকে অগ্রসর হবে। অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়ায় চাপ হ্রাস করলে বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে। তাহলে আশা করি যে আমরা মনে হয় যে চাপের প্রভাব কি বুঝতে পেরেছি। এখন আমরা দেখব যে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব আমি অলরেডি আলোচনা করেছি যে একটা পাত্রের মধ্যে যদি 1 লক্ষ অণু থাকে তাহলে তার সংঘর্ষ যে পরিমাণে হবে
তার 10 গুণ যদি অণু থাকে, অর্থাৎ 10 লক্ষ থাকে, তাহলে তার সংঘর্ষ 10 গুণ হবে। আর সংঘর্ষ বেশি হওয়া মানে এখানে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পাওয়া, অর্থাৎ হচ্ছে উৎপাদের পরিমাণ বেড়ে যাওয়া। অর্থাৎ অণুর সংখ্যা তুমি যত বেশি নিবে বিক্রিয়কে, উৎপাদে তুমি তত বেশি পরিমাণে উৎপাদ পেয়ে থাকবে, উৎপন্ন পদার্থ। তাহলে এটা ঘনমাত্রার প্রভাব আমরা মনে হয় সবাই বুঝতে পারবো যে যত বেশি গাঢ় হবে তত বেশি উৎপাদ পাওয়া যাবে। এরপরে আমরা দেখব যে সাম্যাঙ্কের উপরে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করব। এই সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাবটা, এটা যদিও তোমাদের এইচএসসি লেভেলে খুব একটা আসে না পরীক্ষায়, তারপরেও আমরা একটু যদি দক্ষতা অর্জন করতে চাই, নিশ্চিত ভালো দক্ষ হতে চাই, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব। আশা করি আমরা বুঝতে পারবো, সহজ আছে। আমরা একটু গ্রাফ দেখতে চাই, দুইটা গ্রাফ দেখবো আমরা। গ্রাফের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করব। আমরা এখানে দুইটা গ্রাফ আঁকলাম। এখানে একটা সূত্র আমরা লিখব। এই সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাবটা বিজ্ঞানী ভ্যান টপ দেখেছিলেন এবং এই পরীক্ষাটা করেছিলেন। তাই ভ্যান টপ একটা সমীকরণ লিখেছিলেন তাপমাত্রার প্রভাব সাম্যাঙ্কের উপর। সমীকরণটা এমন ছিল, ln k ইকুয়াল টু মাইনাস del S ডিভাইডেড বাই 2.303 R ইন্টু, এটা ইন্টু দিলাম আমরা 1/E। এরকম একটা সূত্র বিজ্ঞানী ভ্যান টপ হচ্ছে লিখেছিলেন। তো এই মাইনাসটা আমরা এই পাশে দিই। এই এটা একটা ঘনাংশ, তো এটা একটা ধ্রুবক সংখ্যা। যাই হোক, তো এই সংখ্যাটা পুরোটাই হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো এটার উপর ভিত্তি করে মূলত দুইটা গ্রাফ আঁকা হয়। তো গ্রাফ দুইটা কেমন গ্রাফ আমরা একটু দেখার চেষ্টা করি। গ্রাফ দুইটা হচ্ছে, তুমি ম্যাথমেটিক্সে করেছো y ইকুয়াল টু mx প্লাস c মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ বা সরলরেখার একটা সমীকরণ তুমি করেছো। মূলবিন্দুগামী যদিও এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সময় y ইকুয়াল টু mx যদিও হয়, সেটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়ে থাকে। তার সাথে যদি একটা ধ্রুবক থাকে তাহলে সেটা একটা সরলরেখার সমীকরণ নির্দেশ করে। যাই হোক, y ইকুয়াল টু mx প্লাস c প্রকৃতির একটা সমীকরণ হচ্ছে এই সমীকরণটা। এখানে এর সাথে ধ্রুবক আছে, এর সাথে একটা ধ্রুবক থাকবে, ধ্রুবক। যাই হোক, তো ধ্রুবকটা হচ্ছে c। তো এটা y ইকুয়াল টু mx প্লাস c প্রকৃতির একটা সমীকরণ। এই সমীকরণটা বিজ্ঞানী ভ্যান টপ প্রথমে এই সূত্রের ভিত্তিতে উনি দুইটা গ্রাফ এঁকেছিলেন। কিরকম? এখানে হচ্ছে ln k ভার্সেস, এখানে ln k ভার্সেস হচ্ছে 1/t। এই গ্রাফ এঁকেছিলেন ln k ভার্সেস হচ্ছে 1/t। এখন তুমি বলো যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়? বিক্রিয়ার হার হচ্ছে বৃদ্ধি পায়, তাই না? তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে এখানে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে এই যে 1/t এর মান হচ্ছে হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে 1/t এর মান কি হয়? হ্রাস পায়। তার মানে এখানে আমরা যদি এটা দেখি, তাপমাত্রা বৃদ্ধি করলাম, 1/t এর মান হ্রাস পাবে। এটা কমে যাওয়া মানে কি? নিচের দিকে চলে যাওয়া, তাই না? 1/t এর মান তাপমাত্রা আমি এখানে দেখি, 1কে আমি যদি ধরো 2 দিয়ে ভাগ করলাম কত হবে? 0.5। এবার 1কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 0.25। অবশ্যই 0.25 ছোট, অর্থাৎ তাপমাত্রা যত বৃদ্ধি পাবে ততই হচ্ছে ভগ্নাংশ 1/t এর মান হ্রাস পাবে। তো তাপমাত্রা বৃদ্ধি পেলে এই ln k এর মান হ্রাস, এখানে ln k এর মান হচ্ছে কমে যায়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এখানে হচ্ছে ln k এর মান কমে যায়, অর্থাৎ 1/t এর মান কমে যাওয়া মানে হচ্ছে ln k এর মান কমে যাওয়া। অর্থাৎ গ্রাফটা এরকম হয়। এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া থেকে এমন হয়। আর তাপমাত্রা বৃদ্ধি পেলে
এখানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার হ্রাস পায়। অর্থাৎ হচ্ছে তাপমাত্রা যদি হ্রাস করা হয় তাহলে বিক্রিয়ার হার কি হয়? বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাহলে আমি যদি তাপমাত্রা এখানে টি এর মান যদি হ্রাস করি তাহলে 1/T এর মান কি হবে? বাড়বে। অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। এটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে এরকম হয়ে থাকে। তাহলে এটা একটু জেনে রাখা ভালো যে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে এই 1/T এর মান হচ্ছে বৃদ্ধি পায়। আর 1/T এর মান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এটা এই ln K এর মানও বৃদ্ধি পাওয়া। এখানে তুমি একটু খেয়াল করে দেখো যে এটার মান বৃদ্ধি পাবে যদি এটার মান বৃদ্ধি পায়। এটা তো ধ্রুবক, বুঝতে পারছি আশা করি যে এটা যদি ধ্রুবক হয় তো কোনো প্রভাব ফেলছে না। তো তোমার এখানে যদি তুমি ln K এর মান বৃদ্ধি পেতে চাও, এটার মান যদি বৃদ্ধি পেতে চাও তাহলে তোমাকে 1/T এর মান বৃদ্ধি করতে হবে। আর 1/T এর মান বৃদ্ধি করতে হলে তোমাকে T এর মান হ্রাস করতে হবে। অর্থাৎ হচ্ছে T এর মান যত কম হবে তত হচ্ছে 1/T এর মান তত বৃদ্ধি পাবে। অর্থাৎ এটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে এবং তখন হচ্ছে ln K এর মান বৃদ্ধি পাবে, অর্থাৎ উপরের দিকে যাবে। তাহলে একটা যদি আমরা ভালো করে বুঝি অন্যটা তো সহজেই বুঝতে পারবো যে এটা হচ্ছে যদি হ্রাস পায় তখন হচ্ছে এটার মানও হ্রাস পায়। এখন তাপহারী বিক্রিয়া ক্ষেত্রে এখানে হচ্ছে নিচের দিকে গ্রাফটা হয়ে থাকে। তো এই ছিল আজকে আলোচনা আসলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছো। সবাই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর তোমাদের যে বইটা আমি বলে দিয়েছি রেডিয়াম গাইডটা তোমরা ভালো করে দেখো, এখানে খুব সাজানো গুছানো করে লেখা আছে। তোমরা যদি এটা খুব সুন্দর করে পড়ো তাহলে আশা করি যে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।